বন্ধুরা আপনাদের বাজেট যদি হয় কম মোটামুটি 50,000 টাকা ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে এবং এর মধ্যে আপনারা এমন একটা পিসি বিল্ড খুঁজছেন যেখানে আপনারা মূলত করবেন হচ্ছে গেমিং, তাছাড়া আপনারা ডে টু ডে লাইফের বিভিন্ন টাস্ক যেমন ইন্টারনেট সার্ফিং করা, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডকুমেন্ট এইসবে কাজ করা, তাছাড়াও আপনারা যদি ভিডিও এডিটিং করতে চান সেটাও যেন করতে পারেন। তবে আপনাদের মূল প্রায়োরিটি আপনারা 90% থেকে 80% অফ দ্য টাইম যেটা করবেন সেটা হচ্ছে গেমিং। আপনারা 1080pতে হাই সেটিংসে মোটামুটি ভালো রকম এফপিএস মানে 80+ এফপিএসে গেমিং করতে পারেন, সেরকমই একটা পিসি বিল্ড আপনাদের সাজেস্ট করা হবে মাত্র 50,000 টাকা বাজেটের মধ্যে। সেই জন্য বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন। এখানে কোন কম্পোনেন্ট কেন ইউজ করা হয়েছে সেগুলো ডিটেলে আলোচনা করা হবে, তাছাড়া তার যদি কোনো অল্টারনেট থেকে থাকে সেটাও আলোচনা করা হবে। সেজন্য পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখবেন এবং আপনাদের এই 50,000 টাকার বাজেটে আশা করছি আপনারা খুব ভালো একটা পিসি বিল্ড করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা প্রথমে এখানে আমরা কথা বলি চলুন আমাদের প্রসেসরের ব্যাপারে। প্রসেসর, আমাদের কম্পিউটারের প্রসেসর গেমিংয়ের ক্ষেত্রে খুব বেশি একটা কিন্তু ডিপেন্ডেন্ট নয়। ধরুন আপনি আপনার কম্পিউটারে খুব হাই এন্ড একটা গ্রাফিক্স কার্ড লাগাচ্ছেন, সেই গ্রাফিক্স কার্ডটা যাতে বটল ন্যাক না করে সেই রকম একটা প্রসেসর যদি আপনার কম্পিউটারে থেকে থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। সেজন্য যদি আপনাদের গেমিং কোনো পিসি বিল্ড করতে চান কোনো সময়, যে কোনো গেমিং পিসি বিল্ড, সেখানে প্রসেসরের থেকে আগে কিন্তু অবশ্যই গ্রাফিক্স কার্ডকে দেখতে হবে এবং দেখতে হবে যে আমাদের যে গ্রাফিক্স কার্ডটা আমরা লাগাচ্ছি সেই গ্রাফিক্স কার্ডটা যেন কোনোভাবে আমাদের প্রসেসর দ্বারা বটল ন্যাক না হয়, আমাদের প্রসেসর যেন বটল ন্যাক না করে, এইটুকুনি জাস্ট আমাদের দেখতে হবে। সেজন্য এই কথা মাথায় রেখে আমরা যে প্রসেসরটা চুজ করেছি সেটা হচ্ছে ইন্টেলের তরফ থেকে i3-9100F, যেটা একটা 4টে কোর 4টে থ্রেডের উপর বেস্ট প্রসেসর। 7,200, 7,300 থেকে 7,500 টাকার মধ্যে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। তাছাড়াও এই প্রসেসরটা চুজ করার আরেকটা কারণ হচ্ছে যেহেতু আমাদের বাজেট অনেকটা কম রয়েছে, আমরা গ্রাফিক্স কার্ডের পেছনে অনেকটা ইনভেস্ট করতে হবে, কারণ গ্রাফিক্স কার্ডের দাম বর্তমানে অনেকটা বেশি চলছে। সেক্ষেত্রে প্রসেসর আমরা যদি 9100F-এর বদলে 10100F বা Ryzen 3 3100 চুজ করি সেক্ষেত্রে প্রসেসরের দাম যেমন বাড়বে, সেগুলোর মাদারবোর্ড যেগুলো রয়েছে সেগুলো H410 মাদারবোর্ড বলুন বা আপনি B450 সিরিজের কোনো মাদারবোর্ড বলুন, সেগুলোর কিন্তু প্রাইসও বেশ কিছুটা বেশি রয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু চুজ করেছি i3-9100F এই প্রসেসরটা। তাছাড়া এই প্রসেসরের মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে 3.6 GHz থেকে বুস্ট ফ্রিকোয়েন্সি আপ টু 4.2 GHz অবধি। তাছাড়াও মাত্র 65 ওয়াটের টিডিপিতে এই প্রসেসরটা চলে যায়। মোটামুটি আমাদের যে গ্রাফিক্স কার্ড আমরা চুজ করব সেটাকে কোনোভাবে এই প্রসেসরটা বটলনেক কিন্তু করে না এবং 4টে কোর 4টে থ্রেড হচ্ছে বর্তমানে 2021 সালে হচ্ছে মিনিমাম আপনাদের চুজ করা উচিত যদি আপনারা গেমিং করতে চান। যদি আপনারা ভিডিও এডিটিংয়ের জন্য চুজ করেন সেক্ষেত্রে আমি বলবো এই প্রসেসরটার দিকে যাবেন না। যদি আপনারা মনে করেন যে গেমিং করবেন এবং মাঝে মাঝে একটু ভিডিও এডিটিং করবেন তাহলে আমি বলবো একটু বাজেট বাড়িয়ে আপনি Ryzen 3 3100 নিয়ে নিন, না হলে i3-10100F নিয়ে নিন, যেটা কিন্তু 4টে কোর 8টা থ্রেডের সঙ্গে আসে, যেটা আপনাকে বেশি ভালো এডিটিং পারফরমেন্স দেবে কারণ ওখানে মাল্টি থ্রেডের সাপোর্ট রয়েছে। আশা করছি বোঝাতে পারলাম। তো এরপর আমরা কথা বলবো দ্বিতীয় গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের ব্যাপারে, যেটা হচ্ছে আমাদের মাদারবোর্ড। দেখুন, মাদারবোর্ড আমাদের খুব বেশি কিন্তু দামি চুজ করার এখানে কোনো প্রয়োজন নেই। প্রথম কথা, আমরা যে প্রসেসরটা চুজ করেছি 9100F সেটাকে কিন্তু কোনোভাবে ওভারক্লক করা যায় না। ইন্টেলের সব প্রসেসর ওভারক্লকেবল নয়, সেজন্য আমরা কিন্তু প্রসেসরটাকে কোনোভাবে ওভারক্লক করার কথা ভাববো না। তাছাড়াও 9100F কিন্তু খুব একটা হাই এন্ড কোনো একটা প্রসেসর নয়, একটা লো এন্ড মিড এন্ড লেভেলের একটা প্রসেসর। সেজন্য আমাদের খুব হাইফাই কিন্তু কোনো মাদারবোর্ড নেওয়ার প্রয়োজন নেই। তাছাড়া এই যে প্রসেসরটা রয়েছে সেটা হচ্ছে 1151 সকেটের উপর বেসড এবং সেক্ষেত্রে আমরা কোনো H310 বেসড কোনো মাদারবোর্ড যদি চুজ করি তাহলে মোর দ্যান এনাফ হবে। যদি আপনি H310 বেসড অন্য কোনো মাদারবোর্ড চুজ করেন যেটা আমি সাজেস্ট করবো, তাছাড়াও সেটাও আপনি চুজ করতে পারেন। আপনার বাজেট যেটা আসবে বা আপনি যেখান থেকে কিনবেন সেখানে যেটা কম দামে অ্যাভেলেবেল রয়েছে সেটা কিন্তু আপনি চুজ করতে পারেন। তবে আমি যে মাদারবোর্ডটা চুজ করি সেটা হচ্ছে MSI এর তরফ থেকে H310M Pro Plus মাদারবোর্ড, যেটা যথেষ্ট ভ্যালু ফর মানি একটা মাদারবোর্ড, কারণ মাত্র 5.5 থেকে 6,000 টাকার মধ্যে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে এই মাদারবোর্ডটা আপনারা পেয়ে যাবেন। এবং এই যে প্রাইস পয়েন্ট রয়েছে এখানে বেশিরভাগ H310 যে মাদারবোর্ড রয়েছে সেখানে আপনারা একটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে একটা M.2 স্লট। মানে ইন ফিউচার যদি আপনি কোনো NVMe SSD আপনার কম্পিউটারে ইনস্টল করার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই মাদারবোর্ডগুলোতে আপনারা করতে পারবেন না। কিন্তু আমি যে মাদারবোর্ডটা সাজেস্ট করলাম
MSI এর তরফ থেকে সেই মাদারবোর্ডে কিন্তু আপনারা করতে পারবেন। MSI এর আরও এই রেঞ্জে অনেক মাদারবোর্ড রয়েছে যেটা হয়তো আরও কম প্রাইস, মানে 4,500-5,000 টাকা প্রাইসেও আপনারা পেয়ে যাবেন। তবে এই মাদারবোর্ডে কিন্তু হিট ডিসিপেশন ক্ষমতা যথেষ্ট ভালো রয়েছে, বিশেষ করে এই 5,500-6,000 টাকা প্রাইস পয়েন্টকে মাথায় রেখে যদি আমরা কোনো মাদারবোর্ড চুজ করি সেক্ষেত্রে এই মাদারবোর্ডটা কিন্তু যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দেয়। তাছাড়াও কিন্তু এখানে আমরা 2টো র্যাম স্লট পেয়ে যাব এবং একটা NVMe স্লট কিন্তু পেয়ে যাব, এবং আমার মনে হয় আমাদের এই পিসি বিল্ডের জন্য এই মাদারবোর্ডটা মোর দ্যান এনাফ। এরপর যদি আমরা আমাদের র্যামের ব্যাপারে কথা বলি, একটাই বিশ্বাসযোগ্য আমাদের র্যাম রয়েছে, যে র্যামটাকে আমরা অনেক বেশি ভরসা করতে পারি। বিশেষ করে আমরা যদি হাই এন্ড লেভেলের কোনো কাজ করি, যেমন যদি আমরা গেমিং করি, তাহলে যদি আমাদের একদম স্টেবল কোনো পারফরমেন্স দরকার হয়, যেখানে আমাদের সুন্দর দেখতে 8GB এর মতো ফিচার যদি প্রয়োজন না হয়, একটা র্যাম কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে সাপোর্ট করে, যেটা হচ্ছে ভালো একটা ব্র্যান্ডের তরফ থেকেও আসে, সেটা হচ্ছে কর্সেয়ারের ভেঞ্জেন্সের LPX এর 8GB এর র্যাম। এখানে আমরা 3200 মেগাহার্জের কিটকে চুজ করেছি, যেটার দাম 8GB এর জন্য মোটামুটি 4,500 থেকে 4,600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা বলবেন কেন আমি 3200 মেগাহার্জকে চুজ করলাম, তার কারণ 3200 মেগাহার্জের র্যাম এবং 2400 মেগাহার্জের র্যাম, যেটা এই প্রসেসরটা সাপোর্ট করে 2400 মেগাহার্জ পর্যন্ত, সেই র্যামগুলোর প্রাইসিং কিন্তু মোটামুটি সেম রয়েছে। যদি আপনি দেখেন যে 2400 মেগাহার্জের র্যাম বা 2666 মেগাহার্জের র্যাম আপনি অনেকটা কম প্রাইসে পেয়ে যাচ্ছেন, বা এমনকি যদি আপনি 3000 মেগাহার্জের র্যামও অনেক কম প্রাইসে পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সেই র্যামগুলোর দিকে যাবেন, কারণ আমাদের প্রসেসর মোটামুটি 2400 মেগাহার্জ অবধি কিন্তু সাপোর্ট করে। কিন্তু আপনি দেখেন যদি সেম প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে, তাহলে আপনি 3200 মেগাহার্জের দিকে আরামসে যেতে পারেন কোনো ধরনের ইস্যু ছাড়াই। এবং এই যে র্যামটা রয়েছে, এখানে যে হিটসিঙ্ক এখানে রয়েছে অ্যালুমিনিয়াম হিটসিঙ্ক, সেটা কিন্তু যথেষ্ট কেপেবল, কারণ যখন আমাদের র্যামটা অনেক বেশিভাবে ইউটিলাইজ হয়, সেক্ষেত্রে অনেক যখন হিট আপ শুরু হয়, তখন কী হয়, খুব সুন্দরভাবে হিট ডিসিপেশন ক্ষমতা কিন্তু এই র্যামটার মধ্যে রয়েছে। সেজন্য আমরা কিন্তু এই পিসি বিল্ডের জন্য এই র্যামটা চুজ করলাম। বন্ধুরা, এরপর আমরা কথা বলবো আমাদের পরবর্তী পিসি কম্পোনেন্টের ব্যাপারে, যেটা রয়েছে আমাদের গ্রাফিক্স কার্ড। দেখুন, গ্রাফিক্স কার্ডের প্রাইস কিন্তু বর্তমান সময়ে চরমভাবে বেড়ে রয়েছে। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আমরা যে প্রাইস পয়েন্টটা সিদ্ধান্ত নিয়েছি 50,000 টাকার মধ্যে, তার মধ্যে আসে, মানে আমাদের বাজেটের মধ্যে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড চুজ করতে হবে। তাছাড়াও গ্রাফিক্স কার্ডের অ্যাভেলেবিলিটি কিন্তু খুব চরমভাবে, মানে কি বলবো, গ্রাফিক্স কার্ড প্রায় পাওয়াই যাচ্ছে না। মানে এমন একটা গ্রাফিক্স কার্ড চুজ করতে হবে যেটা অনলাইন বা অফলাইন মার্কেটে আমরা পেয়ে যাই। তাছাড়াও আমাদের দেখতে হবে যে আমাদের যে প্রসেসরটা রয়েছে 9100F, এটার সঙ্গে যেন গ্রাফিক্স কার্ডটা একদম প্রপারলি চলে যায়, আমাদের প্রসেসরটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে। এগুলোর কথা মাথায় রেখে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড আছে যেটা আমরা চুজ করতে পারি, সেটা হচ্ছে NVIDIAর তরফ থেকে GTX 1650। আরও একটা গ্রাফিক্স কার্ড রয়েছে যেটার ব্যাপারে পরে কথা বলবো। তাছাড়াও যদি আমরা কথা বলি 1650-র ব্যাপারে, এটার কিন্তু দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে। এটার VRAM দুটো টাইপের রয়েছে, একটা GDDR5 টাইপ, একটা GDDR6 টাইপ। দুটো কিন্তু সেম প্রাইসিংয়ে অ্যাভেলেবেল রয়েছে, যদিও আপনারা দেখবেন যে মার্কেটের মধ্যে GDDR6 এর জন্য এক্সট্রা প্রাইস চার্জ করা হয়। কিন্তু NVIDIA কিন্তু GDDR5টাকে রিমুভ করে GDDR6টা লঞ্চ করেছিল, কিন্তু GDDR5 এর থেকে GDDR6 এর জন্য বেশিরভাগই আপনাকে বেশি টাকা দিতে হতে পারে। কিন্তু যদি আপনি 500 থেকে 1000 টাকা বেশি দিতে হয়, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, কিন্তু তার বেশি যদি দিতে হয়, আমি বলবো আপনি GDDR5 ভেরিয়েন্টের সঙ্গে যান, কারণ দুটোতেই রয়েছে সেম টাইপের কুডা কোর, যেটা হচ্ছে 896, 896টা কুডা কোর রয়েছে। তাছাড়াও এই প্রসেসরটা আপনারা অনলাইন বা অফলাইন মার্কেটে মোটামুটি 23 থেকে 24,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ইন্ডিয়ার এবং বাংলাদেশের মার্কেটে। হয়তো আরও 500 টাকা কি 1000 টাকা আপনার বেশি চলতে যেতে পারে, মানে 25,000 টাকা অবধি যেতে পারে, কিন্তু তার বেশি আমার মনে হয় 1650 এর জন্য কখনোই দেওয়া উচিত হবে না। সেটা বর্তমান সময়ের কথা মাথায় রেখেই আমি বলছি। তাছাড়াও এই গ্রাফিক্স কার্ডটা মাত্র 75 ওয়াটের পাওয়ার রিকোয়ার করে, মানে টোটাল যদি আপনি 300 ওয়াটের বেশি পাওয়ার সাপ্লাই লাগান, সেক্ষেত্রে আপনার জন্য মোর দ্যান এনাফ হবে, কোনো সমস্যা নেই। এবার যদি কথা বলি কীরকম ধরনের পারফরমেন্স এই গ্রাফিক্স কার্ডটা আমাদের দেয়, কারণ পারফরমেন্সই হচ্ছে আমাদের মেন চাহিদার ক্ষেত্রে, তাহলে আমি বলবো আপনি 1080p হাই সেটিংসে যদি কোনো রকমের গেম প্লে করেন, যদি সেগুলো একটু পুরনো টাইটেল হয়, যেমন ধরুন GTA 5 এর মতো যদি গেম হয়, 85 এর মতো FPS আপনারা পেয়ে যাবেন, 80 থেকে 85। যদি একটু মডার্ন ট্রিপল টাইটেল গেম হয়, সেক্ষেত্রে আপনি মোটামুটি কিছু না হলেও 55, 50 এরকম FPS কিন্তু পেয়ে যাবেন। ব্যাটেলফিল্ডের বিভিন্ন পার্ট, তাছাড়াও অ্যাসাসিন ক্রিডের বিভিন্ন পার্ট, এগুলো যদি আপনি খেলেন, আপনি কিন্তু ভালো মতো FPS পাবেন, মোটামুটি স্মুথলি খেলতে পারবেন। যদি একটু মডার্ন কোনো গেম হয়, সেক্ষেত্রে যদি গ্রাফিক্সকে একটু লো করে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো মতো FPS পেয়ে যাবেন, প্লেয়েবল FPS কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া যদি বিভিন্ন রকমের কম্পিটিটিভ গেমের কথা বলি, যেমন হচ্ছে কাউন্টার স্ট্রাইক রয়েছে, ফোর্টনাইট রয়েছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি
150 থেকে 180 কি এমনকি 200+ FPS আপনি পেয়ে যাবেন মোটামুটি 1080p এর ওপর মিড টু হাই সেটিংস, এবং কিছু কিছু সময় আলট্রা সেটিংসেও আপনি পেয়ে যাবেন। যেমন CSGO এর মধ্যে যদি গেমের কথা বলি, সেক্ষেত্রে খুব ভালো FPS কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো এই প্রসেসরটার। এবার আমি আগে বলেছি একটা অল্টারনেট রয়েছে, সেটা হচ্ছে RX 570, যেটা কিন্তু এটার থেকে আরেকটা স্টেপ এগিয়ে রয়েছে। এবং যদি আমরা কথা বলি যে 9100F এর সঙ্গে এই যে প্রসেসরটা 1650 কেমনভাবে যায়, বেশিরভাগ সময় গেম প্লের ক্ষেত্রে আপনারা দেখবেন আপনাদের যে প্রসেসরটা রয়েছে সেটা হচ্ছে মোটামুটি 75 থেকে 80 কি 70 এরকম পার্সেন্টেজ কিন্তু ইউজ রয়েছে। এবং যদি আমাদের গ্রাফিক্স কার্ডের কথা বলি, সেটা মোটামুটি 95, 99, 100 এরকম পার্সেন্টেজ ইউজ রয়েছে, যেটা খুবই নর্মাল এবং খুব ভালো একটা ব্যাপার যে আপনাদের প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড দুটোই সুন্দরভাবে ইউটিলাইজ হচ্ছে। কিছু কিছু খুব রেয়ারলি সময় হয়তো আপনার যে প্রসেসরটা রয়েছে 9100F সেটা 99 কি 100%-এর কাছাকাছি চলে যেতে পারে, খুব রেয়ারলি। যদি সেটা যায় সেটা খুবই নর্মাল এবং খুব রেয়ারলি সেই ব্যাপারটা ঘটবে। বেশিরভাগ সময় আপনার প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড খুবই প্যারালালি খুবই সুন্দরভাবে চলবে। প্রসেসর মোটামুটি 75 থেকে 80% ইউসেজে থাকবে, কোনো কোনো সময় 90% ইউসেজে থাকবে, এবং গ্রাফিক্স কার্ড বেশিরভাগ সময় 95, 99, 100 এরকম ইউসেজে থাকবে, যেটা একদম সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারবে এবং খুব সুন্দর একটা গেমিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এই বাজেটে পেয়ে যাচ্ছেন। এরপর আমরা কথা বলবো আমাদের পরবর্তী পিসি কম্পোনেন্টের ব্যাপারে, যেটা হচ্ছে আমাদের স্টোরেজ। যেহেতু আমরা 2021 সালে রয়েছি, বর্তমানে কিন্তু একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে SSD। আপনার যদি বাজেট বেশি থাকে, ভালো থাকে, সেক্ষেত্রে NVMe SSD চুজ করতে পারেন, কারণ এই মাদারবোর্ডে সেটা সাপোর্টেড রয়েছে। যদি বাজেট কম থাকে, স্ট্রিক্টলি 50,000 টাকার মধ্যে, সেক্ষেত্রে নর্মাল SATA SSD চুজ করতে পারেন, যেটা আমরা চুজ করেছি অত্যন্ত পপুলার WD এর তরফ থেকে WD Green 240GB SATA SSD, যেটা একটা স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের প্রোভাইড করবে। কিন্তু অবশ্যই 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 পরে বাজেট বাড়লে আপনারা যেটা করবেন, একটা 1TB বা 2TB আপনাদের প্রয়োজন অনুযায়ী একটা হার্ড ডিস্ক কিন্তু চুজ করে দেবেন, কারণ সেগুলোতে আপনাদের যদি বেশি বেশি গেমকে ইনস্টল করতে হয়, বেশি বেশি গেমকে লোড করে রাখতে হয় আপনাদের কম্পিউটারে, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা হার্ড ডিস্ক অবশ্যই প্রয়োজন পড়বে। এরপর যদি কথা বলি আমাদের পরবর্তী পিসি কম্পোনেন্টের ব্যাপারে, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। যেহেতু আমাদের পিসি বিল্ডের জন্য 300 ওয়াটের PSU মোর দ্যান এনাফ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটু ভালোভাবে যাতে আমাদের প্রপারলি পিসিটাকে ইউটিলাইজ করতে পারি, আমরা কোনোভাবে সমস্যা না হয় অন্তত আমাদের পাওয়ার সাপ্লাইয়ের দিক থেকে, সেই জন্য আমরা কিন্তু একটা 450 ওয়াটের PSU চুজ করেছি। বা ইন ফিউচার যদি হাই এন্ড কোনো প্রসেসর বা গ্রাফিক্স কার্ডে আপডেট করতে হয়, মোটামুটি আমাদের যেন PSUটা আপডেট না করতে হয়, সেজন্য আমরা চুজ করেছি কর্সিয়ারের তরফ থেকে CV450, যেটা একটা 450 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইডের PSU, যেটার দাম ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 3300 থেকে 3400 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন, যেটা এই পিসি বিল্ডের জন্য মোর দ্যান এনাফ হবে। বন্ধুরা, এরপর কথা বলবো আমরা আমাদের ক্যাবিনেটের ব্যাপারে। ক্যাবিনেটটা সম্পূর্ণ আপনাদের চয়েস, কিন্তু যদি বলেন যে আপনাদের কোন ক্যাবিনেটটা চুজ করা উচিত, আমি যদি একটু সাজেশন দিই, আমার মনে হয় কর্সিয়ার স্পেকো 5 এই ক্যাবিনেটটা আপনারা চুজ করতে পারেন, যেটা আমি নিচে পার্সোনালি ইউজ করছি, যেটার দাম ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে 3500 থেকে 3600 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এই ক্যাবিনেটটার যে কম্পোনেন্ট রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট, আমার মনে হয় খুবই একটা সুন্দর ডিজাইন রয়েছে, এটার খুব সিম্পল এবং খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে। তাছাড়াও যে মেটেরিয়ালগুলো দিয়ে এটা তৈরি রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো, চিপ টাইপের মেটেরিয়াল কিন্তু এখানে ইউজ করা হয়নি। তাছাড়াও সামনে একটা কিন্তু আপনারা রেড কালারের RGB ফ্যান পেয়ে যাবেন। বেশিরভাগ সময় এই PSU যেটা আমরা বললাম কর্সিয়ার CV450 বা CV550 বা CV650 এর সঙ্গে এই ক্যাবিনেটটা কিন্তু একটা টোটাল বান্ডেল অফারে আসে। যদি সেরকম কোনো অফারে আপনারা পেয়ে যান 5000 6000 টাকা প্রাইসে, সেক্ষেত্রে আপনারা সেটাও চুজ করতে পারেন বা দুটো আলাদা করেও কিনতে পারেন। যদি কম পয়সায় পেয়ে যান অবশ্যই বান্ডেল অফারে কিনবেন, কিন্তু যদি দেখেন যে সিমিলার প্রাইসে রয়েছে বা বেশি প্রাইস চলে যাচ্ছে বান্ডেলে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আলাদা আলাদা চুজ করবেন। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। তাছাড়া যদি আমরা কথা বলি টোটাল কস্টের ব্যাপারে, মোটামুটি 49,600 টাকার মধ্যে আপনারা এই পিসি বিল্ডে ইন্ডিয়ান এবং বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন। হয়তো আরও 500 টাকা বেশি পড়তে পারে, কিন্তু যে পারফরমেন্স আপনি এই পিসি থেকে পাবেন সেটা আমি বলবো যথেষ্ট ইমপ্রেসিভ। বিশেষ করে গেমিংয়ের জন্য যদি পিসিটা বিল্ড করে থাকেন, আমি বলবো যথেষ্ট ইমপ্রেসিভ একটা রেজাল্ট আপনি পেয়ে যাবেন। বিশেষ করে 1080p মতো গেমে যদি আপনারা গেম প্লে করেন,
কোনো সমস্যা হবে না। এক্ষেত্রে যদি মনিটরের সাজেশন আপনারা চান, আমি বলবো একটা হাই রিফ্রেশ রেট 1080p মনিটর, মানে মোটামুটি 144 হাজ, বা আপনারা চুজ করতে পারেন অন্তত 75 হাজের বেশি কোনো মনিটর আপনারা চুজ করুন। আমার সাজেশন আপনি 144 হাজের কোনো একটা 1080p মনিটরকে চুজ করুন এবং সেখানে গেম প্লে করুন, এনজয় করুন, সুন্দরভাবে গেম প্লে আপনারা করতে পারবেন কোনো ধরনের ইস্যু ছাড়া। আশা করছি আপনাদের বোঝাতে পারলাম। যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে ভিডিওটাকে লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে, এবং এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য দারবান্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।